একসময় যেখানে টাকা পাঠাবো মানেই ছিল লাইনে দাঁড়ানো, এখন সেটা হয়ে গেছে আঙুলের ছোঁয়ায় মুহূর্তের ব্যাপার। এখন দিনে লেনদেন হচ্ছে 1.5 কোটির বেশি। ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম শহর ছাপিয়ে পৌঁছে গেছে গ্রামের বাজার, কৃষকের মাঠ, গার্মেন্টস কর্মীর মজুরি আর গিগ ইকোনমির তরুণদের কাছে। এই গল্প শুধু প্রযুক্তি নয়, এটি সমাজ বদলে যাওয়ার গল্প। নতুন করে এখানে আসছে এমবেডেড ফাইন্যান্সের মতো ধারণা, তৈরি হচ্ছে সুপার অ্যাপ। কিন্তু এই ডিজিটাল অন্তর্ভুক্তির ব্যয় কি যৌক্তিক, নিরাপদই বা কতটা, সব জানতে আজকের দ্য বিজনেস। আপনাদের সাথে আছে আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশের চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার মোহাম্মদ আজমল হুদাকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। জনাব আজমল হুদা, আপনি আমাকে আজকে স্টুডিওতে এসে সময় দিচ্ছেন, সেজন্য আমরা আপনাকে শুরুতেই ধন্যবাদ জানাতে চাই। এবং আমরা যখন বাংলাদেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নিয়ে কথা বলি, তখন তো সফটওয়্যার রিলেটেড আলোচনা আসে, ডিজিটাল প্রোডাক্ট, ডিজিটাল টেকনোলজি নিয়ে কথা আসে। এবং আমার কাছে মনে হয় যে উই আর অ্যাকচুয়ালি রানিং ইনটু উই আর ইনসাইড এ ক্যাশলেস ইকোসিস্টেম, যেটা আমরা আস্তে আস্তে ইভলভ করছি, আমরা তৈরি হচ্ছি। তো আমি ধরে নিচ্ছি যে এখানে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ফিনটেক সবাই একসাথে জড়িয়ে যাচ্ছে এবং প্রযুক্তির মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। আমি প্রশ্নটা এভাবে করতে চাই, এই সেক্টরটা ম্যাচিউরড হচ্ছে কতটা, মানে বলবো যে স্পিডি হচ্ছে কিনা আমাদের এই ম্যাচুরিটিটা, দ্বিতীয়ত হচ্ছে প্রযুক্তি আর সেবার যদি আমি কোঅর্ডিনেশন বলি, সেটা আসলে শেষ পর্যন্ত নিশ্চিত করা যাচ্ছে কিনা, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ প্রশ্নের জন্য, ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। খুব যুগোপযোগী একটা প্রশ্ন। আমরা এমন একটা টার্নে এসে দাঁড়িয়েছে এখন যে এই কোলাবোরেশনটা খুব ইম্পর্টেন্ট আমাদের ইকোসিস্টেমের মধ্যে। আমরা যদি তাকাই, আমাদের ব্যাংকিং সেক্টর অনেক পুরনো, অনেক বছর ধরেই তারা তাদের যেই এরিয়া, সেই এরিয়াতে সাকসেসফুলি বিজনেস করে আসছে। রিসেন্ট টাইমে হয়তো আমরা দেখতে পাচ্ছি ফিনটেক, যারা কিনা একটা টেকনোলজির ইন্টারভেনশন দিয়ে ফাইন্যান্সিয়াল সেক্টরকে ডেভেলপ করার চেষ্টা করছে, তাদের আমরা প্রেজেন্স দেখতে পাচ্ছি। এবং অবশ্যই সেটা একটা টেকনোলজি বেসড একটা এফোর্ট। সো ব্যাঙ্কগুলোর দিকে যদি আমরা তাকাই, ব্যাঙ্কগুলো অনেক বছর ধরে তাদের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করছে, তারা তাদের অ্যাকাউন্টিং সিস্টেম নিয়ে কাজ করছে, তারা তাদের ডাইভার্সিফাইড প্রোডাক্ট রেঞ্জ নিয়ে কাজ করছে, তারা গভর্নেন্স এবং সেই সাথে যেই ধরনের কমপ্লায়েন্স ডেভেলপ করতে হয়, সেগুলো তারা অনেক দিন ধরেই তারা তাদের সাকসেসফুলি তারা ওই কাজগুলো করছে। বিকাশের মতো প্রতিষ্ঠান, আমাদের মূল উদ্দেশ্যটা ছিল যে ফাইন্যান্সিয়াল ইনক্লুসিভিটিটাকে এনশিওর করা। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা সারা দেশব্যাপী আমাদের যে এজেন্ট নেটওয়ার্ক, ওরকম একটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক নিয়ে আসার অবজেক্টিভই ছিল যাতে আমরা আমাদের আন্ডার প্রিভিলেজ বা আনপ্রিভিলেজড এই কমিউনিটি, যারা ফর্মাল ব্যাংকিং চ্যানেল থেকে একটু দূরে আছে, তাদের কাছে আমাদের সার্ভিসগুলো নিয়ে যাওয়া। তার পাশাপাশি তাদের লিমিটেড যেই চ্যানেল আছে, তার হাতে একটা মোবাইল ফোন আছে, সেই মোবাইল ফোনে ইউএসএসডি থাকুক অথবা ডেটা যদি থাকে, তাহলে যে অ্যাপ আছে সেটার মাধ্যমে সে যাতে খুব সহজেই তার যেই এনআইডি আছে সেটা থ্রুতে রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলতে পারে। আমরা এই ধরনের একটা ইজি এন্ট্রেন্স নিয়ে আসার চেষ্টা করছি আমাদের সামগ্রিক জনগোষ্ঠীর জন্য। তাদের যে বিভিন্ন ডেমোগ্রাফিক ডিস্ট্রিবিউশন আছে, সেই ডিস্ট্রিবিউশনের মাঝখানে একটা ব্রিজ তৈরি করার চেষ্টা করছি, যাতে তার লিটারেসি বা তার যেই প্রেজেন্স, তার জিওগ্রাফিক্যাল যেই প্রেজেন্সে সে থাকুক, সে যদি একটা অ্যাডাল্ট হয়, তার যদি একটা এনআইডি থাকে, তাহলে সে এখানে পার্টিসিপেট করতে পারছে। তার বাইরে আমরা তাদের জন্য যেই ধরনের সার্ভিস দরকার, সেখানে একটা ইনোভেশন আনার চেষ্টা করছি, যাতে করে তার দৈনন্দিন প্রয়োজনের যে ফাইন্যান্সিয়াল সার্ভিসগুলো আছে, সেইগুলোতে যাতে আমরা তাকে একটা কমফোর্ট দিতে পারি। তার জন্য কারেক্ট অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড এফোর্ডেবিলিটিটা আমরা এনশিওর করার চেষ্টা করছি। ডিজিটাল টেকনোলজি নিয়ে যখনই কাজ হয়, তখন কিছু খুব ন্যাচারালি কিছু ফ্রড বা সিকিউরিটির অ্যাসপেক্ট চলে আসে। সেইখানে আমরা ট্রাস্ট আনার চেষ্টা করছি। আমরা আমাদের সার্ভিস ওরিয়েন্টেড যেই ধরনের কমিউনিকেশন, সেগুলোকে খুব সহজলভ্য করার চেষ্টা করছি। সো বিকাশ ওই জায়গায় আমি মনে করি যে ব্যাংকিং, কনভেনশনাল যে ব্যাংকিং সেক্টরের বা যে সার্ভিসগুলো আছে, তার পাশাপাশি একটা কমপ্লিমেন্টিং একটা স্ট্যান্ড পয়েন্ট নিতে পারছে। তার বাইরে আপনি যেটা বললেন যে আদার স্পেশালাইজড যারা সার্ভিস প্রোভাইডার আছে, তারা হয়তো স্পেসিফিক্যালি তাদের এরিয়াতে কাজ করছে।
সার্ভিস এবং টেকনোলজি যে কোলাবোরেশন আপনার প্রশ্নের আরেকটা অংশ ছিল, সেটা খুব ইম্পর্টেন্ট। আমরা শুধু যদি টেকনোলজি দিকে তাকাই, টেকনোলজি খুব ফাস্ট আগাচ্ছে, প্রতিদিন ইভলভ হচ্ছে টেকনোলজি, কিন্তু তার পাশাপাশি কনজিউমারদের যে অ্যাপেটাইট বা তাদের যে ক্যাপাসিটি, সেটাকে মাথায় রেখে একটা হিউম্যান সেন্ট্রিক ডিজাইন করা এবং তাদেরকে একটা সেফটি অ্যান্ড সিকিউরিটির মাঝখান দিয়ে নিয়ে যাওয়া, কনস্ট্যান্টলি ইভলভ করা ওই জায়গাটাতে, দ্যাট ইজ সো ইম্পর্টেন্ট। কারণ যদি কনজিউমার যদি আমাদের সার্ভিসগুলোকে অ্যাপ্রিসিয়েট না করে, তারা যদি কনভিনিয়েন্সটাকে খুঁজে না পায়, তাহলে টেকনোলজিক্যালি আমরা যত দূরেই যাই সেটা কিন্তু আসলে মার্কেটে সাকসেসফুল হবে না। সো ওই জায়গায় আমি মনে করি যে ব্যাংকরা তাদের জায়গায় তাদের কাজগুলো অনেক বছরের এক্সপিরিয়েন্স নিয়ে করছে। আমরা তার উপরের লেয়ারে এসে চিন্তা করছি যে ব্যাংকের সাথে পার্টনারশিপ করে বা অন্যান্য ইকোসিস্টেমের যারা আছে তাদের সাথে প্রপার পার্টনারশিপের মাধ্যমে আমরা যাতে সার্ভিসের মধ্যে মোর কনভিনিয়েন্স নিয়ে আসতে পারি এবং সেটাকে আমরা প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় যাতে পৌঁছে দিতে পারি। এবং সেখানে ওই টেকনোলজিটা হচ্ছে আমাদের কোর, বা টেকনোলজিটাকে হিউম্যান সেন্ট্রিক করাটা খুব জরুরি। আপনি প্রান্তিক মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার কথা বলেন, তো এখানেই আমার প্রশ্নটা। 20 কোটির মতো মোবাইল গ্রাহক ইন্টারনেট ইউজ করে, অ্যারাউন্ড 13 কোটি ইফ আই এম নট রং। যদি তাই হয়ে থাকে, এত বড় জনগোষ্ঠীকে আপনি বলছেন যে এখন আমাদের ইউএসএসডি কোড বেসড যে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস সেটা রাখতে হচ্ছে, কারণ অনেকে ফিচার ফোন ইউজ করে, স্মার্টফোনের পেনিট্রেশনটা এখনো হতে হয়নি। সো এরকম একটা কমিউনিটিতে, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে, মানুষকে আসলে ডিজিটাল লিটারেসি এনশোর করার জন্য আমরা এরাফ করতে পারছি কিনা, এক। দ্বিতীয়ত হচ্ছে, ইফ ইউ কনসিডার দি ইনফ্রাস্ট্রাকচার রিগার্ডিং ইন্টারনেট অ্যান্ড আদার কমিউনিকেশন, এগুলোকে আপনার পর্যাপ্ত মনে হয় কিনা যদি আমরা সামনে আরও ইভলভ করতে চাই? প্রান্তিক জনগোষ্ঠীর ধরেন আমাদের এখানে এত বড় একটা দেশ, আমি যদি বলি জনগোষ্ঠী হিসাব করলে, যে আমাদের 18 কোটি মানুষ আছে এখন, কিন্তু 18 কোটি মানুষের মধ্যে একটা বড় অংশের কাছে মোবাইল টেকনোলজিটা চলে গেছে এবং অনেক বছর ধরে, গত প্রায় 30 বছরের মতো হয়ে গেল যেখানে মোবাইল সবার হাতে হাতে আছে। ওই মোবাইলটার ক্যাটাগরি আপনি যদি দেখি, এখনও মার্কেটে হয়তো আমরা জানি যে স্মার্টফোনের পেনিট্রেশনটা যথেষ্ট নয় আমাদের জন্য। এর কারণ হচ্ছে হয়তো এখন পর্যন্ত এফোর্ড করার মতো অবস্থায় আসেনি। একটু প্রাইসের দিক থেকে আমি মনে করি স্মার্টফোনটা, এটাকে যদি আরেকটু সহজলভ্য করে দেওয়া যায়, সেখানে হয়তো গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভ আছে সেখানে যদি ট্যাক্সের জায়গাটা চিন্তা করা যায় যে হ্যান্ডসেটগুলো, স্মার্টফোনেরগুলোকে প্রাইস কমানো যায় কি না। যদি আমরা দেখি আমাদের ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যদি কোনো কোলাবোরেশনের মাধ্যমে কনজিউমারদেরকে যদি সহজলভ্য করে দেওয়া যায়, সেটা কোনো লোনের মাধ্যমে হতে পারে, অথবা যদি অন্য কোনো উপায়ে আমরা কাস্টমারকে স্মার্টফোনটাকে আরেকটু অ্যাভেলেবেল করে দিতে পারি। যেটার ক্ষেত্রে আমি মনে করি যে ব্রডব্যান্ড বা হাই স্পিড ইন্টারনেটগুলোকে যদি আরেকটু অ্যাভেলেবেল করে দেওয়া যায়। আমাদের এখনও মেট্রো সিটি বাইরে সাধারণত দেখা যায় যে নেটওয়ার্কের স্পিড নিয়ে অনেক রকমের কমপ্লেন পাওয়া যায়, সেই দিকে যদি একটু নজর দেওয়া যায়। যেটা প্যাকেজের যে প্রাইস, সেখানে যদি একটু আমাদের কনসিডার করতে পারি আমরা। আর সর্বোপরি আমি মনে করি অ্যাওয়ারনেসটা খুব জরুরি, যে এই ডেটা ওরিয়েন্টেড অ্যাক্টিভিটিগুলোর মধ্যে লোকজনের জন্য যেমন সার্ভিস আছে, সেখানে সার্ভিসের সহজলভ্যতাটা খুব জরুরি। আমাদের এই ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের পাশাপাশি যদি আমরা মনে করি যে আমাদের অ্যাওয়ারনেসটা কোন জায়গায় জরুরি, বা আমাদের এই শিক্ষার জায়গাটা, যে ডিজিটালাইজেশনের যে শিক্ষাটা, সেখানে আমরা কীভাবে চিন্তা করতে পারি। আমাদের স্কুল কলেজ থেকে এখন আমি মনে করি পাঠ্যপুস্তকের মধ্যে বা সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্তিটা খুব জরুরি, যে ডিজিটাল একটা টেকনোলজি বলি বা ডিজিটাল লাইফস্টাইল, সেটাকে নিয়ে আসা। তার পাশাপাশি আমাদের বিভিন্ন কমিউনিটিতে এই জিনিসগুলোকে আমাদের ইন্সপায়ার করাটা খুব জরুরি। আমাদের মতো প্রাইভেট সেক্টরের যে ইনস্টিটিউটগুলো আছে, তারা যদি গভর্নমেন্টের সঙ্গে কোলাবোরেশনে আসে এবং আমরা যদি একটা ম্যাস লেভেলের এডুকেশন তৈরি করতে পারি, সেটা হতে পারে দক্ষ জনগোষ্ঠী তৈরি করার জন্য এডুকেশন, হতে পারে যারা ইউজার তাদের জন্য অ্যাওয়ারনেস তৈরি করার জন্য যে এডুকেশন। কারণ আমরা চাই বা না চাই, যতখানি আমরা অ্যাডভান্স হচ্ছি, পুরো পৃথিবী আগাচ্ছে ডিজিটালাইজেশনের দিকে, এবং ওইখান থেকে আমরা খুব বেশি দূরে সরে থাকতে পারবো না। সো যত দ্রুত শেখা যায়, যত দ্রুত শেখানো যায় পরের প্রজন্মগুলোকে, তত তাড়াতাড়ি আমরা হয়তো গ্লোবালি একটা স্ট্যান্ডার্ড পজিশন নিজেদেরকে এস্টাবলিশ করতে পারবো। আপনি যে শেখানোর প্রসঙ্গটা আসলে আমি একটু যুক্ত করে দিতে চাই। ডিজিটাল লিটারেসি এনশোর করার জন্য কি আমরা এনাফ করছি? আপনার কাছে মনে হয় না আমরা হঠাৎ করে ইন্টারনেটটা পেয়ে গেছি, হঠাৎ করে এত কিছু ইনোভেশন চলে আসলো, মানুষ অ্যাডপ্ট করতে সময় নিচ্ছে? আমি যদি ডেটার দিকে তাকাই, আমি মনে করি যে আমাদের এখানকার মানুষজন লিটারেসি, ফর্মাল লিটারেসিতে যেখানেই থাকুক, তাদের নিউমেরিসিটা থাকে, অ্যাজ ওয়েল এজ ডিজিটাল লিটারেসিটাতে আমি মনে করি তারা অনেক রিচ। আপনি হয়তো খুব আশ্চর্য হবেন শুনলে যে আমাদের গ্রামে-গঞ্জে এখন অ্যাপ ইউজার অনেক বেশি। সেটা বিকাশের মতো ফাইন্যান্সিয়াল সার্ভিসের অ্যাপ হতে পারে, অথবা ইভেন সোশ্যাল বিভিন্ন রকমের যে মিডিয়াগুলো আছে, তার বাইরে দেখা যায় ইভেন অনেক এন্টারটেইনমেন্ট, গেমস। আমাদের
মেট্রো সিটির বাইরে বা আমরা যেটাকে রুরাল এলাকা বলি, সেই রুরাল এলাকাতেও কিন্তু যথেষ্ট পরিমাণ পেনিট্রেশন আছে। সো লোকজন ডিজিটাল টেকনোলজির ব্যাপারে অনেক কমফোর্টেবল, তারা খুব ইজিলি অ্যাডাপ্ট করে। তাদের হাতে একটা আপনি হ্যান্ডসেট দিয়ে দেখেন, বাচ্চাদের হাতে আপনি দেখতে পাচ্ছেন যে তারা খুব সহজেই কিন্তু শিখে নিতে পারছে। এর একটাই কারণ হচ্ছে ওই প্রযুক্তিটাই এমন যে ও আপনাকে গাইড করে করে অপশন তৈরি করে এবং আপনি একটা আগ্রহ তৈরি করে আপনার মধ্যে। কোনো কোনো সুবিধা হয়তো অ্যাডিকশনের পর্যায়ে চলে যায়, বাট তারপরে আগ্রহটা খুব জরুরি, যে আগ্রহের কারণে সে শিখে নেয়। সো তার প্রাতিষ্ঠানিক শিক্ষা যেখানে থাকুক, তার এই ডিজিটাল যে নলেজটা, এটা শেখার ব্যাপারে তার একটা আগ্রহ থাকে এবং খুব ন্যাচারাল একটা অ্যাডাপশন তৈরি হয় সেখানে। একজন সাধারণ কৃষকের কখনো ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং ওখানে উনি টাকা মেনটেন করেন, এই ট্রাস্টের জায়গাটা ওনাদের মাথার ভিতরে এখনও মনস্তাত্ত্বিকভাবে তৈরি হয়নি। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ক্ষেত্রে আপনারা এমন দেখেন কিনা, কনসিডারিং দ্য ফ্যাক্ট এখনও বাংলাদেশের 40% পপুলেশন আনব্যাংকড, তারা কোনো ব্যাংক বা কোনো ধরনের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের আন্ডারে নেই। এদেরকে আরেকটু ইনক্লুসিভ কীভাবে করা যায়, আরেকটু আস্থা কীভাবে দেওয়া যায় যে তারা যাতে এই সার্ভিসগুলোর দিকে আসে? প্রথম কথা হচ্ছে যে আমরা তাদের যে এন্ট্রি ব্যারিয়ার আমরা যেটাকে বলি, সেটাকে আমরা রিডিউস করতে চাই। একজন মানুষ একটা ব্যাংকের সফিস্টিকেটেড প্ল্যাটফর্মে গিয়ে রেজিস্ট্রেশন করা নিজেকে, অথবা ব্যাংকগুলো তাদের ব্রাঞ্চ নিয়ে একদম ডিপ রুরাল পর্যন্ত নিজেদেরকে পেনিট্রেট করা, এই দুই জায়গার যেই প্রবলেমগুলো আছে, সো আমরা আমাদের এজেন্ট নেটওয়ার্ক যেটা আছে, দেশব্যাপী বিস্তৃত আমাদের এজেন্ট নেটওয়ার্ক আছে, সেই এজেন্টের কাছে গিয়ে একজন কাস্টমার খুব সহজেই তার বেসিক যে ডকুমেন্টেশন, তার একটা এনআইডি থাকলেই সে ছবি তুলে তার ওই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলতে পারছে। যদি আরেকটু আমরা দেখি যে স্মার্টফোন যারা আছে, তার কিন্তু এজেন্টের কাছে যাওয়া লাগছে না, সে ঘরে বসে যে কোনো সময় সে তার নিজেকে সিস্টেমের ভিতরে রেজিস্ট্রেশন করে ফেলতে পারছে। তো সেখান থেকে যাত্রা শুরু। সো আমরা এন্ট্রি ব্যারিয়ার যখন কমায় ফেলি, তখন লোকজন পার্টিসিপেট করা শুরু করে ট্রানজেকশনগুলোকে আমরা এমনভাবে করেছি যাতে যার কাছে আজকে একটা স্মার্টফোন আছে, সে স্মার্টফোনের যে কোনো অপশন যে কোনো সময় গিয়ে তার সার্ভিসগুলোকে সে তার পছন্দ মতো নিতে পারছে। সার্ভিসগুলো হয় গাইডেড সার্ভিস, যে ওখানে ভুল করার আসলে অপশন কম, আপনি স্টেপ বাই স্টেপ তাকে গাইড করে নিয়ে যাওয়া হয়। ঠিক একইভাবে ইউএসএসডির ভিতরে আপনি দেখেন একটা মেনু স্ট্রাকচারে ফেলে আপনি বেসিক ওই বার ফোন দিয়েই আপনি স্ট্রাকচারালি আপনার সার্ভিসটাকে অ্যাডাপ্ট করতে পারছেন। তার বাইরে আমরা কনস্ট্যান্ট তাকে আমরা অ্যাওয়ারনেসের ভেতরে রাখছি। অ্যাপের ভেতরে এক ধরনের অ্যাওয়ারনেস থাকে নতুন সার্ভিস সম্পর্কে, ফিচার সম্পর্কে, তার জার্নিগুলো সম্পর্কে, এবং এই জার্নিগুলো আমরা সাধারণত ডিজাইন করি যাতে যথেষ্ট পরিমাণ ফ্লেক্সিবিলিটি আমরা অফার করতে পারি এবং সেই সাথে আমাদের সিকিউরিটির অ্যাসপেক্টটা যাতে ওইখানে থাকে। সো ওই কনজিউমারকে আমরা ওই ফিলিংসটা দিতে চাই যেটা তার জন্য ডিজাইন করা এবং তার খুব সুবিধা মতোভাবে তৈরি করা। ইভেন কোনো কোনো সময় তার ফিঙ্গার টিপকে আমরা হয়তো ফলো করার চেষ্টা করি, কত সহজে সে আঙুলটা রেখে কোন জায়গায় আইকনটা রাখলে সে খুব সহজে দেখতে পাবে, কোন প্রেস করার পর কোন কোন অপশন আসলে সে সহজে ওইটাকে অ্যাডাপ্ট করতে পারবে। সো ওই লিটারেসির জায়গাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, যে স্টেপ বাই স্টেপ। আর সার্ভিসের অ্যাডাপশনের জায়গায় ইম্পর্টেন্ট হচ্ছে তার জন্য রিলেভেন্ট সার্ভিসটা তৈরি করা। যখন তার মধ্যে ট্রাস্ট তৈরি করলাম আমরা, যখন তার কাছ থেকে আমরা রিলায়েবিলিটি নিতে পারলাম, তখন একটা ইউজার একটা তার জন্য পছন্দনীয় একটা জার্নি, তার জন্য সুবিধাজনক একটা জার্নির মাঝখানে ফেলে আমরা তার কাছ থেকে যাতে প্রপার রেসপন্সটা নিয়ে আসতে পারি, সেই দিকে আমাদের তখন মনোযোগ দেওয়া শুরু করি আমরা। ডেফিনেটলি আমরা একটি বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আমরা একটু সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে আপনার কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর জানবো। দর্শক, একটি বিরতির পর খুব দ্রুত ফিরছে, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন বিকাশের চিফ প্রোডাক্ট ও টেকনোলজি অফিসার মোহাম্মদ আজমল হুদা। বলছিলাম একটু সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো। আমি এই অনুষ্ঠানে আরও বেশ কিছু অতিথির সাথে আমার কথা হয়েছে, এই ডিজিটাল ইনোভেশন নিয়ে কথা হয়েছে। সবার ভিতরে আমি একটা তাগিদ ইদানিং ফিল করি, আমি কথার প্রসঙ্গে যদি তাদের কাছ থেকে শুনে থাকি, এভরিওয়ান ইজ আপ টু মেকিং আ সুপার অ্যাপ। সবাই সুপার অ্যাপ বানাতে চায়। বিকাশ ইটসেলফ ইজ অলরেডি এ সুপার অ্যাপ। সামনের যুদ্ধটা কি তাহলে সুপার অ্যাপের হতে যাচ্ছে? সবাই যদি সুপার অ্যাপ বানিয়ে ফেলে তাহলে কনজিউমার তো আবার কনফিউজড হবে, কোনটাকে আসলে আমরা অ্যাডপ্ট করবো শেষ পর্যন্ত। আপনার কাছে কি মনে হয় এই কম্পিটিশনটা কেমন হতে যাচ্ছে? সবাই তার অ্যাপে সব সার্ভিস দিতে চায়। জি, আমি বিকাশকে আমি হামলি বলতে চাই যে বিকাশকে কখনোই আমরা বিকাশের পক্ষ থেকে কখনো সুপার অ্যাপ হিসেবে ডিফাইন করি না। আমরা মনে করি আমাদেরটা একটা মোবাইল অ্যাপ্লিকেশন, যেটা কনজিউমারকে আমরা চাবো ওটা অ্যাডাপ্টেশনটা বাড়ুক এবং লোকজন যাতে আমাদের অ্যাপটাকে সার্বিকভাবে ইউজ করে তাদের বিভিন্ন সার্ভিসের জন্য। সেইটা করতে গিয়ে আমরা ওই যে বলেছিলাম যে আমরা রিলেভেন্ট জিনিসপত্র নিয়ে আসতে চাই। আমাদের শুরুটা ছিল হয়তো খুব হাম্বলভাবে, আমাদের বেসিক কিছু সার্ভিস ছিল, যেমন কীভাবে লোকজন এখানে টাকা ঢোকাবে আফটার রেজিস্ট্রেশন, এবং কীভাবে লোকজন সেখান থেকে টাকা যদি প্রয়োজন হয় বের করে নেবে, এবং বেসিক কিছু সার্ভিস যেমন তার মোবাইল রিচার্জ করা, তার বেসিক কিছু পেমেন্ট করা,
দেন আস্তে আস্তে আমরা চিন্তা করলাম তার ইউটিলিটি পেমেন্টগুলোকে আমরা ইনভলভ নিয়ে আসতে পারি কেন, যেহেতু তার ডেইলি একটা পেইন পয়েন্ট আছে, তাকে এই পেইন পয়েন্টের মাঝখান থেকে আমরা বের করে আনতে পারি কিনা, খুব সহজে কী করে ইউটিলিটি পেমেন্টগুলো করা যায়। তারপর আমরা চিন্তা করলাম যে সে টাকা পয়সার যে লেনদেনের ব্যাপারটা, তার ব্যাংক আছে, তার কার্ড আছে, সেই ব্যাংক বা কার্ড থেকে টাকাগুলো কী করে নিয়ে আসা যায়, যাতে তার প্রয়োজন অনুযায়ী সে সবসময় এজেন্টের কাছে না গিয়ে ঘরে বসে 24/7 সে তার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে আসতে পারে। টাকাগুলো পাঠানো যায় কী করে, সে চাইলে তার অ্যাকাউন্ট থেকে ব্যাংকের অ্যাকাউন্টেও টাকাগুলোকে ট্রান্সফার করতে পারে, সে বিদেশ থেকে রেমিটেন্স রিসিভ করতে পারে। সো আপনি যদি তাকান যে বিকাশের সার্ভিসগুলো গ্র্যাজুয়ালি ইভলভ করেছে বেসড অন কনজিউমার ডিমান্ডস। সো মার্কেটে আমরা যেই ধরনের রিকোয়ারমেন্ট দেখি, যেহেতু আমরা সবসময় চেষ্টা করি কনজিউমার সেন্ট্রিক বিজনেসটাকে ড্রাইভ করতে, সো কনজিউমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ইনোভেশনগুলোকে সেট আপ করছি পরপর। সেই আসপেক্টে আমাদের অ্যাপের ভেতরে ওই সার্ভিসগুলো অ্যাডাপ্ট করে আমরা রেখেছি, সেই সার্ভিসগুলো আস্তে আস্তে ডাইভার্সিফাইড হয়েছে। হয়তো আমরা কোনো একটা সময় ছিলাম ক্লোজ লুপ, সেই ক্লোজ লুপ থেকে আমরা আস্তে আস্তে ওপেন হওয়ার চেষ্টা করছি। আমরা এখন মাল্টিপল পার্টনারশিপে আমরা কাজ করছি। আমাদের কোনো সার্ভিসের জন্য আমাদের সেভিংস সার্ভিসের দিকে যদি আপনি তাকান, সেভিংসের শুরু করেছি আমরা হয়তো একজন ব্যাঙ্কিং পার্টনার দিয়ে, এখন আমাদের মাল্টিপল পার্টনার আছে। সো কনজিউমারের জন্য এক ধরনের ফ্লেক্সিবিলিটি চলে আসছে যে আমি কোন ব্যাংকের প্ল্যাটফর্মে আমি আমার সেভিংসটা করতে চাই বা সেটা কোন স্কিমে করতে চাই। এই যে মাল্টিপল অপশন দেওয়া, তার বিকাশের অ্যাপের ভিতরে বসেই সে তার ইউটিলিটির যতগুলো আসপেক্ট থাকতে পারে, সেটা হতে পারে ওয়াটার, গ্যাস, ইলেকট্রিসিটি, তার ইন্টারনেট অথবা তার ডিশ টিভি, সে সবগুলোরই সে তার অপশন খুঁজে পাচ্ছে এবং সে তার পেমেন্টটা করতে পারছে এবং ওই পেমেন্টটাকে কোনো সময় সে অটোমেট করে ফেলতে পারছে, যাতে ইন্টারভেনশন ছাড়াই নির্দিষ্ট সময়ে তার ওনার দেওয়া সময় অনুযায়ী পেমেন্টটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই যে ফ্লেক্সিবিলিটি আস্তে আস্তে আমরা নিয়ে আসছি, এটা পুরোপুরি কনজিউমার সেন্ট্রিক একটা চিন্তাভাবনা থেকে আসছে এবং ডেটা সেন্ট্রিক একটা ড্রাইভ থেকে আসছে, যে আমরা অলওয়েজ আমরা ডেটাগুলোকে রিড করছি, সেটা মার্কেটে ডেটা হোক, সেটা আমাদের প্ল্যাটফর্মে ডেটা হোক। এই দুই ধরনের কোলাবোরেশনে আমি মনে করি অ্যাপটা আস্তে আস্তে আমরা এনরিচ করার চেষ্টা করছি। সেই অ্যাপটা এখন দেখতে সুপার অ্যাপ হচ্ছে কিনা বা আলটিমেট সুপার অ্যাপের যে অ্যাসপিরেশন, সেখানে গিয়ে আমাদের পজিশনটা কী হবে, ওইটা প্রবাবলি আমাদের কাছে সেকেন্ডারি। ওটা জনগণই সিদ্ধান্ত নেবে যে সে কোন অ্যাপটাকে সবচেয়ে বেশি সে গ্রহণ করছে, কোন অ্যাপটা তার জন্য সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল, কোন অ্যাপটা তাকে খুব সিকিউরড এবং এফোর্ডেবল ওয়েতে এবং অ্যাক্সেসিবল ওয়েতে তার পাশে ফ্রেন্ড হিসেবে থাকছে। তো আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এই প্রশ্নটা যেটা আমি করবো, এটা বোধহয় আপনি প্রায় এই প্রশ্নের উত্তর শুনেন। আমাকে তো রীতিমতো এটা মাঝে মাঝে দুশ্চিন্তাতে ফেলে এবং গ্রাহকের মধ্যে এই প্রশ্নটা আছে। সেটা হচ্ছে, আমি যেই সিস্টেম বা সফটওয়্যার বা অ্যাপ ব্যবহার করছি, এরা আসলে আমার সব তথ্য কীভাবে জানছে, জেনলে সেটাকে কীভাবে কাজে লাগাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে তো এটা হরদম ঘটে। আমি যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম কিছুক্ষণ আগে, একটু পরের দিকে ওখানে বিজ্ঞাপন আসা শুরু করে। হ্যাঁ, তার মানে সে আমার কথাটা শুনেছে বা সেটাকে কোনোভাবে রিড করেছে। আমি শুনি আইপিউপিল ফলো করতে পারে কোনো সার্টেন অ্যাপ। বিকাশের ক্ষেত্রে আমি দেখেছি, এটা অবশ্য বিকাশ ঘোষণা দিয়ে করেছিল যে আপনি যখন যে এলাকায় থাকবেন, ওই এলাকার কনভেনিয়েন্ট সার্ভিসগুলো আপনাকে সে প্রমোট করবে। আপনি ওই এলাকায় ঢোকা যাওয়ার মাত্র বিকাশ অ্যাপ আমাকে নোটিফাই করে যে ইউ ক্যান গো টু দিস রেস্টুরেন্ট অর দ্যাট রেস্টুরেন্ট অর ইউ ক্যান হ্যাভ দিস সার্ভিস। এই ধরনের যে আইডিয়াগুলো, এটা আপনাকে আসলে কি বলবো, কিছুটা বিচলিত করে কিনা? কারণ কনজিউমাররা ভাবছেন যে তাহলে এত কিছু তারা জেনে যাচ্ছে, এটা ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে? আপনার কাছে কি মনে হয়? আমি একটা ব্যাপারে প্রথম এক ধরনের অ্যাসুরেন্স দিতে চাই। বিকাশ টেকনোলজিক্যালি অনেক কিছু করা সম্ভব হলেও বিকাশ তার কাস্টমারের স্বার্থবিরোধী বা কাস্টমারের সাথে সাংঘর্ষিক বা কাস্টমারের ডেটার প্রোটেকশনের সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ করা, এই ধরনের কোনো রকমের স্টেপ বিকাশ কখনো করেনি এবং ভবিষ্যতেও ইনশাল্লাহ করবে না। আমাদের অ্যাপের মধ্যে যেই ধরনের ডেটাগুলোকে নিয়ে কাজ করা হয়, একটা বেসিক ডেটা হচ্ছে তার কেওয়াইসি ডেটা, যেটা তার রেজিস্টার করা ডেটা, যেখানে সে কিছু ইনফরমেশন আমাদেরকে প্রোভাইড করে নিজে থেকেই। সেখানে তার অ্যাড্রেস আছে, নেম আছে, তার ফ্যামিলি ইনফরমেশন আছে, তো তার বয়স আছে, সে কী ধরনের ইনকাম করে, এগুলো নিয়ে কিছু কথাবার্তা থাকে, যেটা কিনা বাংলাদেশ ব্যাংকের যে রেগুলেশন সেই অনুযায়ী আমরা কেওয়াইসি ডেটাগুলোকে কালেক্ট করি। তার বাইরে অ্যাপের মধ্যে উনি নিজেই কিন্তু আমাকে কনসেন্ট দিচ্ছেন যে আমার লোকেশন সার্ভিসগুলোকে উনি অ্যানাবল করবেন কিনা। তো এমন কোনো সেন্সিটিভ ডেটা আমরা কালেক্ট করি না যেটা আমাদের জন্য রেলেভেন্ট না। যদি একজন ব্যাংকের কাস্টমার তার ব্যাংকের অ্যাকাউন্টের ইনফরমেশন বা কার্ডের ইনফরমেশন আমাদের বিকাশের প্ল্যাটফর্মে সেভ করতে চান,
সেটার জন্য আমরা গ্লোবালি যেই একটা স্ট্যান্ডার্ড আছে, আমরা PCI DSS বলি, সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা তার কার্ডের ইনফরমেশনটা কিন্তু প্রিজার্ভ করছি। এবং সেইটার জন্য কিন্তু ওই বাইরের প্রতিষ্ঠান এসে আমাদেরকে অডিট করে সার্টিফাই করে যায় যে ইউ আর কেপাবল বা ইউ আর অ্যালাউড টু ক্যাপচার দিস কাইন্ড অফ ডেটা অ্যান্ড ইউ ক্যান প্রিজার্ভ দিস ডেটা। সো কাস্টমারের নিজস্ব ডেটা বা তার লোকেশনের যে ইনফরমেশন বা তার দৈনন্দিন যে ট্রানজ্যাকশনের যেই তথ্য, সেই তথ্যগুলোকে আমরা আমাদের প্ল্যাটফর্মে যেটা থাকছে সেটা তার প্রয়োজনে আমরা ব্যবহার করি। সেখানে কোনো রকমভাবে আমি মনে করি না কোনো সিকিউরিটি বা সেখানে কোনো ডেটা ব্রিচ হওয়ার কোনো রকমের আমি কিন্তু বিকাশের কথা বলছি না, এটা যেন এক্সাম্পল ছিল, বাট এই যে সফটওয়্যারের বা অ্যাপগুলোর এই ধরনের ক্ষমতা আছে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমরা দেখি, এটা আপনাকে অ্যালার্মিং মনে হয় কিনা আপনার কাছে? অবশ্যই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেখানে আমাদের কনজিউমারের অ্যাওয়ারনেসটা খুব জরুরি, যে সে কোথায় নিজেকে এক্সপোজ করছে। সোশ্যাল মিডিয়ায় আমরা যত বেশি পার্সোনাল ইনফরমেশন শেয়ার করি, সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো না কোনো সময় একটা ভালনারেবিলিটি তৈরি করতে পারে। আমি আজকে কোথায় যাচ্ছি, আমি কি করছি, আমার ফ্যামিলির মেম্বারদের ইনফরমেশন, আমার ব্যাংকিং ইনফরমেশন, ট্রানজ্যাকশনস আমি যত বেশি এক্সপোজড করছি, সেটা সোশ্যাল মিডিয়ার রেসপেক্টে অনেকের কাছে অ্যাভেলেবেল হচ্ছে। সেখানে ভালো মানে গুড মাইন্ডস অ্যান্ড ব্যাড মাইন্ডস দে কোএক্সিস্ট। কোন মাইন্ড কোন ক্যাপাসিটি নিয়ে আমার সেই ইনফরমেশনকে মিসইউজ করবে, সেখানে আমাদের সতর্ক থাকাটা আমি পার্সোনালি মনে করি খুব জরুরি। তো এটা এক ধরনের অ্যাওয়ারনেসের অংশ। সেটা হয়তো আমাদের খুব স্পেসিফিক্যালি তরুণ প্রজন্ম যারা আছে, তারা এই জায়গাগুলোতে হয়তো নিজেরাও অ্যাওয়্যার। আমি শুধু রিকোয়েস্ট করব তারা যাতে ওই ভালনারেবিলিটির পার্টটা মাথায় রাখে, এমন কোনো স্টেপ যাতে না নেয় যেখানে তার সেন্সিটিভ ইনফরমেশন সে কোথাও এক্সপোজ করে ফেলছে। একটা বিষয় এখানে আমি এই প্রসঙ্গতে নিয়েই ফেলি প্রশ্নটা, সেটা হচ্ছে যে আমাদের দেশের মানুষের, আমরা তো মাত্রই অভ্যস্ত হচ্ছি ডিজিটাল লিটারেসি বা ডিজিটাল ইনোভেশনগুলোর এই প্রোডাক্টগুলোর দিকে, মানুষ সিকিউরিটি নিয়ে খুব কনসার্ন থাকে। আমি ডেটার কথা বলছি না, ওভারঅল সিকিউরিটি, হ্যাক হয়ে গেল কিনা, মানে ইনফরমেশনের ব্যাপারে তো থাকেই, আমার ব্যাংকে কি পরিমাণ টাকা আছে সেটা কেউ জেনে ফেললো কিনা, বা ব্যাকডোর দিয়ে ঢুকে কোনো হ্যাকার এটাকে হাতিয়ে নিল কিনা। তো এই ধরনের জিনিসগুলোকে আরেকটু মানে আমরা স্ট্রেংথের জায়গায়, আমাদের ডিজিটাল সিকিউরিটি স্ট্রেংথের জায়গায় এই মুহূর্তে কোন জায়গায় আছি, আরও আমরা কিভাবে ইভলভ হতে পারি? টেকনোলজি যেহেতু ইভলভ করছে, তার পাশাপাশি খুব প্যারালালি আমি মনে করি এই ভালনারেবিলিটিগুলো ইভলভ করে। আমাদের সিকিউরিটি আসপেক্টে স্ট্রেংথ নিয়ে চিন্তা করার সময় চলে এসছে। আমি বিকাশের আসপেক্ট আবার বলছি যে আমরা বিকাশের দিক থেকে যেই স্টেপগুলো নিয়েছি, একদম বেসিক জায়গায় প্রথম হচ্ছে গভর্নেন্স, যে আমাদের বাংলাদেশ ব্যাংকের একটা পলিসি গাইডলাইন আছে, ICT মিনিস্ট্রির কিছু পলিসি গাইডলাইন আছে, আমরা গ্লোবাল কিছু গাইডলাইন ফলো করি যে যেখানে ডেটা লস প্রিভেনশনের জন্য বা ডেটা প্রোটেকশনের জন্য কিছু গাইডলাইন আছে, সেই গাইডলাইনগুলো আমরা ফলো করি। 2 নম্বর হচ্ছে টেকনোলজিক্যাল যে আসপেক্টগুলো থাকে, একদম বেসিক ডেটা এনক্রিপশন থেকে শুরু করে ধরেন মাল্টিফ্যাক্টর যেই ধরনের অথেন্টিকেশনের যেই প্রসেসগুলো থাকে, এর বাইরে আমাদের যেই কানেক্টিভিটিগুলো তৈরি হয়, আমরা যাদের সাথে ইন্টিগ্রেটেড আমাদের ইকোসিস্টেমে যারা আমাদের পার্টনার, এই প্রতিটা স্টেক হোল্ডারের সাথে আমাদের কিন্তু কোলাবোরেটিভ ওয়েতে কাজ হয়। আমরা শুধুমাত্র আমাদের প্ল্যাটফর্ম না, আমাদের পার্টনারদের প্ল্যাটফর্ম তার সাথে যে আমাদের ইন্টিগ্রেশন, এই পুরো মেকানিজমটাকে আমরা সেফ অ্যান্ড সিকিউর রাখার চেষ্টা করি। সেখানে ইন্টারনেটের উপর দিয়ে অনেকগুলো কানেক্টিভিটি থাকে, সেখানে VPN টেকনোলজিগুলোকে ইউজ করা, প্রপার সিকিউরিটি সার্টিফিকেটগুলোকে ইন্ট্রোডিউস করা এবং সেগুলোকে মেনটেন করা, সেগুলোকে একটা সুপারভিশনের মধ্যে রাখা। আমরা যখন একটা জিনিস ডেভেলপ করি, সেই ডেভেলপমেন্ট কোডিংয়ের মধ্যেও কিন্তু একটা সিকিউর কোডিংয়ের একটা মেকানিজম থাকে। সেইখানে আমাদের রিসোর্স যারা আছে তাদেরকে ওখানে ট্রেন আপ করা, তাদের মধ্যে অ্যাওয়ারনেসগুলো তৈরি করা, আমাদের ডেটার যে প্রিজার্ভেশন, ডেটার যে আর্কাইভিংয়ের মেকানিজম, রিডান্ডেন্সির যে জায়গাগুলোকে নিয়ে কাজ করা, অ্যান্ড তার বাইরে রিস্ক অ্যান্ড ফ্রড ম্যানেজমেন্টের জন্য প্রসেস ওয়াইজ, টেকনোলজি ওয়াইজ যেই ধরনের ইন্টারভেনশন দরকার, সেগুলো আপনি 360 ডিগ্রি চিন্তা করলে আপনি দেখবেন গভর্নেন্স থেকে শুরু করে টেকনোলজিক্যাল এনভায়রনমেন্টের কাজ, প্রসেসের কাজ আছে, রিসোর্সের কাজ আছে। আমরা আমাদের এখানে ডেডিকেটেড একটা টিমই আছে যারা এই ML CFT নিয়ে কাজ করছে। আমাদের ডেডিকেটেড একটা টিম আছে যারা কিনা এই ফ্রড ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছে, মার্কেটে কী ধরনের ফ্রড হচ্ছে সেগুলোকে রেগুলারলি মনিটর করা, সেগুলোর প্যাটার্ন চেক করা, সেখানে ডিটেল লেভেলে ইনভেস্টিগেট করা, সেখান থেকে কোনো লুপহোল থাকলে সেগুলোকে আইডেন্টিফাই করে নিয়ে আসা, সেগুলোকে লোকালাইজ করে সেগুলোকে নেক্সট যেই আমাদের রিলিজ আছে সেই রিলিজের মধ্যেই সেগুলোর সলিউশন নিয়ে কাজ করা এবং তারপর আবার কন্টিনিউয়াসলি মনিটর করতে থাকা।
এবং কিছু কিছু জায়গায় রিপোর্ট করা যে এই পার্টিকুলার এই জিনিসগুলোতে অ্যাবিউজ হচ্ছে বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কনজিউমারকে হয়তো কোথাও কোথাও ফ্রড করা হচ্ছে। তো আমি মনে করি এই সিকিউরিটির বা ফ্রডের প্রোটেকশনের যে জার্নিটা, এই জার্নিটা টেকনোলজি ইভলভ হওয়ার সাথে সাথে আমাদের এখানেও কনসেন্ট্রেট করাটা জরুরি, কারণ ওইটাও একটা সেপারেট ডার্ক ইন্ডাস্ট্রি। সেই ইন্ডাস্ট্রিটাকেও আমাদের ভুলে গেলে চলবে না, এবং সেটার জন্য রাইট ওয়েতে প্রিপারেশন রাখাটা খুব জরুরি। একটা প্রশ্ন করব, তারপর আমি একটি বিরতি নিব। সেটা হচ্ছে বিকাশের পার্টনারদের কথা যখন আমরা শুনি, আমরা অনেক বড় বড় ওয়ার্ল্ডের ব্র্যান্ড নেম দেখতে পাই। আমরা অ্যান্ট ইন্টারন্যাশনালের নাম শুনতে পাই, সফট ব্যাংকের নাম শুনতে পাই, গেটস ফাউন্ডেশনের কথা শুনতে পারি, আইএফসির কথা শুনতে পারি। দেয়ার আর মেনি পার্টনার্স অফ ইয়োর্স। আমি যদি নলেজ শেয়ারিং বা নলেজ এক্সচেঞ্জের কথা বলি, তাহলে এই ইন্টারন্যাশনাল কমিউনিটি বা অর্গানাইজেশনগুলোর সাথে আপনারা যখন কাজ করছেন, আমরা আসলে কতটা তাদের অভিজ্ঞতা বা প্রযুক্তি আমরা লেনদেন করতে পারি, তাদের কাছ থেকে আমরা কি শিখলাম? এইটা আমি মনে করি বিকাশের জন্য একটা অসাধারণ অভিজ্ঞতা, কারণ যেই বড় বড় ইনভেস্টর আমাদের সঙ্গে আছে, তো ইনভেস্টমেন্টটা নট অনলি ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট বাট অলসো দে আর এন্ডোর্সিং আওয়ার ওভারঅল এক্সিস্টেন্স অ্যাজ ওয়েল অ্যাজ দ্য কাইন্ড অফ প্রোগ্রেস উই আর মেকিং। ওই এন্ডোর্সমেন্টটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এর পাশাপাশি ধরেন আপনি অ্যান্ট ফাইন্যান্সিয়ালের নাম বললেন, তারা ওয়ার্ল্ডের লার্জেস্ট পেমেন্ট ইকোসিস্টেম ড্রাইভ করছে। সো তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, যে আমাদের একটা ইনফ্রাস্ট্রাকচারকে স্কেলেবল করা, আমরা ইনফ্রাস্ট্রাকচার সিকিউর করা, তাদের কাছ থেকে আমাদের ফ্রড এবং সিকিউরিটি অ্যাসপেক্টের অনেক নলেজ শেয়ারিংয়ের জায়গা আছে। পেমেন্ট ইকোলজিটাকে কী করে আমরা ডেভেলপ করতে পারি, সেখান থেকে তাদের ওই এক্সাম্পলগুলোকে আমরা যতটা সম্ভব আমাদের ডেমোগ্রাফির সাথে কানেক্টেড বা আমাদের এখানে অ্যাপ্লিকেবল, ওগুলোকে আমরা রেপ্লিকেট করার চেষ্টা করি। আপনি সফট ব্যাংকের কথা বললেন, সফট ব্যাংক বা আইএফসির মতো অর্গানাইজেশনগুলো, তাদের গ্লোবাল একটা রিচ আছে। সো গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল যে ইনসাইট, সেই ইনসাইটটা কিন্তু তারা আমাদের সঙ্গে শেয়ার করতে পারে। তারা আমাদেরকে গ্লোবাল ট্রেন্ড কোন দিকে যাচ্ছে সেই জায়গাগুলোতে কানেক্ট করে নিতে পারে। তাদের গ্লোবাল পার্টনারদের সাথে আমাদেরকে কানেক্ট করাতে পারে, যে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ইকোলজিতে তাদের লোকাল ডোমেইনে যেই সার্ভিসগুলো রান করছে বা যেভাবে প্রোডাক্ট ইভলভ হচ্ছে, সেই ইনোভেশনগুলোকে আমাদের এখানে কী করে আমরা রিফ্লেক্ট করতে পারি। গেটস ফাউন্ডেশনের মতো একটা অর্গানাইজেশন, তারা হয়তো ইনক্লুসিভিটি নিয়ে অনেক ডিপে কাজ করে। তো সেখানে জেন্ডার যে ইকুইভ্যালেন্স বা তাদের মানে রুরাল অ্যান্ড আরবানের যে গ্যাপটা, সেই গ্যাপটা কী করে আরও মিনিমাইজ করা যায়, এবং গ্লোবাল ওই ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলোর সাথে কী করে কানেক্টেড হওয়া যায়, এখানে হয়তো আমাদের অনেক হেল্প হয়। ওভারঅল আমি মনে করি আমাদের যতগুলো ইনভেস্টর আছে, তারা আমাদের এই যে রিসোর্সের যে কোলাবোরেশন এবং গ্লোবাল ট্যালেন্টের সাথে আমাদের লোকাল ট্যালেন্টকে এক ধরনের ইন্টিগ্রেশনে নিয়ে যাওয়া এবং নলেজ ট্রান্সফার বলেন, কোনো কোনো সময় রিসোর্সের একটা এনগেজমেন্ট প্রোগ্রামে নিয়ে যাওয়া, বিভিন্ন ওয়ার্কশপ করা, বিভিন্ন রকমের হয়তো ভেরি স্পেসিফিক সার্ভিসের উপর একটা ক্রিয়েশনের যে মেকানিজমটা তৈরি করা, এই জায়গাগুলোতে আমরা যথেষ্ট আমি মনে করি আমরা সুবিধা পাচ্ছি, এবং ভবিষ্যতে হয়তো এই কোলাবোরেশনটা আরও বাড়বে ওই আশা করছি। আমরা আরেকটি বিরতি দিব, বিরতির পর ফিরে এসে আমরা আপনাকে র্যাপিড ফায়ার প্রশ্ন করবো এবং ইয়াং জেনারেশন কিছু প্রশ্ন করেছে, সেগুলোর উত্তরে জানবো। দর্শক, একটি বিরতির পর খুব দ্রুত ফিরছে, আমাদের সাথেই থাকুন। দর্শক, আরও একবার স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন বিকাশের চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার মোহাম্মদ আজমল হুদা। আমি বলেছিলাম র্যাপিড ফায়ার প্রশ্ন করব। এই র্যাপিড ফায়ারগুলো যারা আজকে আমাকে দিয়েছে ইয়াংদের থেকে আসে, তো তাদের অনেকে আবার আপনার সেক্টরের সাথে জড়িত, তাদের কাছ থেকেও কিছু ইনপুট আছে। আমি শুরু করছি। প্রথম প্রশ্ন, তারা যেটা জানতে চায়, সকালে আপনি যখন অফিসে আসেন, আপনি সবার আগে কোনটা চেক করেন? সার্ভার স্ট্যাটাস, ইউজার ডেটা, নাকি প্রোডাক্ট রিভিউ, অন্য কোনো কিছু? সকালে বেসিক্যালি আমি কিছু ড্যাশবোর্ড চেক করি। সেই ড্যাশবোর্ডের মধ্যে যেগুলো উল্লেখ করলেন আপনি, তার কম বেশি সব কিছুই থাকে। ওভারঅল একটা হেলথ চেক আপ করা। তার আগে আসলে আমি আমার কিছু ক্লোজ কলিগদের সঙ্গে প্রথম এসে গ্রিটিংস শেয়ার করি, তারপর আমি বসি কাজ করতে। ওকে, 2 নম্বর প্রশ্ন, সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনার প্রিয় টুল, নাম এসেছে স্ল্যাক, জিরা, হোয়াইটবোর্ড, এই ধরনের টুল, আপনার কোনো প্রিয় টুল আছে? এই প্রত্যেকটা টুলের আসলে পার্টিকুলার স্পেসিফিক কিছু ফিচার আছে, যেখানে যেটা অ্যাপ্লিকেবল আমি সেখানে সেটা ইউজ করি। আমি কোনো প্রেফারেন্স আছে যেটা ভালো লাগে? আমি কোনো পার্টিকুলার টুলসের সাথে আমার কোনো লয়্যালটি নাই, আমার কাজের সাথে লয়্যালটি। ওকে, 3 নম্বর প্রশ্ন, এই মুহূর্তে বাংলাদেশের ফিনটেক সেক্টরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আপনার কোনটিকে মনে হয়, যে কোনো একটির কথা যদি বলি? ফিনটেক সেক্টর আমি মনে করি যে সার্ভিস অ্যাডাপশনের জন্য কনজিউমার সেন্ট্রিক যে বিহেভিয়ারটা, সেটা খুব জরুরি। একটা সিকিউরড ওয়েতে অ্যাক্সেসিবল এবং এফোর্ডেবল একটা মেকানিজম তৈরি করার মাইন্ডসেটটা খুব জরুরি। আমরা খুব কুইক উইনে চলে যাই অনেক সময়। কুইক উইন ইজ নট দ্য টার্গেট। দ্য টার্গেট শুড বি কনজিউমারের সাথে তাদের প্রেফারেন্স অনুযায়ী নিজেকে ডেকোরেট করা। ফেয়ার এনাফ। 4 নম্বর প্রশ্ন, ডিজিটাল লেনদেনে গ্রাহকের বিশ্বাস বাড়াতে সবচেয়ে বেশি কোনটি কাজ করে, সিকিউরিটি নাকি ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস?
সিকিউরিটি ব্যাকএন্ডের জিনিস, ওটা আমি কনজিউমারের উপর চাপাতে চাই না। কনজিউমারের জন্য ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেসটা খুব ইম্পর্টেন্ট। ফেয়ার এনাফ। পরের প্রশ্ন 5 নম্বর, কর্মীদের মধ্যে ইনোভেশন বাড়ানোর সবচেয়ে সহজ বা কার্যকর পন্থা কি? আমি মনে করি পার্টিসিপেশন, ওদেরকে ওয়াইড রেঞ্জের পার্টিসিপেশন যদি নিয়ে আসা যায়, মাল্টিটাস্কিংয়ে যদি আমরা ওদেরকে একটা ইনিশিয়েটিভ নিয়ে তাদেরকে এনগেজ করতে পারি, সেখানে আমার মনে করি তাদের জন্য ওই জিনিসটা তৈরি হয়। ওকে, 6 নম্বর প্রশ্ন, টিমে যদি ট্যালেন্টেড যারা, তাদেরকে ধরে রাখা সবচেয়ে বড় মোটিভেশনাল ফ্যাক্টর কি হতে পারে? তাদেরকে কারেক্ট ক্যারিয়ার পাথ দেখানো, তার গ্রোথটাকে এনশোর করা, যে সে তার নিজেকে কিভাবে ইভলভ করতে দেখছে প্রতিনিয়ত, এটা বার্তাটা তাকে আগেই দিয়ে দেওয়া। অ্যাবসলিউটলি। ওকে, ফেয়ার এনাফ। পরের প্রশ্ন, আপনি যখন সিদ্ধান্ত নেয় সেখানে আপনি সবচেয়ে বেশি কোনটাকে গুরুত্ব দেন, ডেটা নাকি ইনস্টিংক্ট? অ্যাকচুয়ালি দুইটাই। ডেটা আমার জন্য এক ধরনের ডেটা বা এক ধরনের ইনফরমেশন আমার প্রোভাইড করে, বাট এক্সপিরিয়েন্স থেকে যে জিনিসটা কাজ করে, ওই ইনস্টিংক্টটা যে তৈরি হয় সেটারও একটা ভূমিকা থাকে। তো কমপ্লিট ডেটা না, আবার ডেফিনেটলি কমপ্লিটলি ইনস্টিংক্ট না, দুইটার কোলাবোরেশন। 8 নম্বর প্রশ্ন, আমিও জানতে চাই, মানুষের ফেলিওর থেকে কি শিক্ষা নেওয়া উচিত? ফেলিওর থেকে আমি মনে করি সবচেয়ে বড় শিক্ষাটা আসে যে কোন পথে গেলে আমি পারলাম না, তাহলে অন্য পথগুলো যেগুলো আছে সেই পথে হাঁটার চেষ্টা তখন খুব স্পেসিফিক্যালি করা যায়। সো ফেলিওরে আমি মনে করি ওটার কোনো লস নেই কখনো। ফেলিওর ইজ ডেফিনেটলি এ পার্ট অফ লার্নিং। সেটা মেন্টাল হতে পারে, সেটা হতে পারে এফোর্ট আমি কোন দিকে স্টিয়ার করছি নিজেকে, সেটা আমার ফেলিওর হতে পারে, সেটা গ্লোবাল ফেলিওর হতে পারে। পুরো ইকোসিস্টেম থেকে ওই ফেলিওর লার্নিংগুলো থাকলে নিজেকে এনরিচ করা যায় খুব দ্রুত। ওকে, খুব পজিটিভ ভাইব দিচ্ছেন আপনি। 9 নম্বর প্রশ্ন, আগামী 10 বছরে বাংলাদেশের ফিনটেকের সবচেয়ে বড় পসিবিলিটি বা সম্ভাবনা আপনি কোথায় দেখতে পাচ্ছেন, যে এই পার্টিকুলার সেক্টরটা খুব গ্রো করবে সামনে? যেহেতু ইয়াং জেনারেশনের ব্যাপারে আমি সবসময় খুব বেশি পজিটিভ। তারা অনেক দিক থেকে অনেক কিছু ড্রাইভ করছে, টেকনোলজির ড্রাইভটা তাদের হাত দিয়ে আসবে। টেকনোলজির একটা মজার ব্যাপার হচ্ছে যে এটা ডেমোগ্রাফিক, এটা খুব ডেমোক্রেটিক এক ধরনের এটার আসপেক্ট আছে। সো গ্লোবালি যেই টেকনোলজি আজকে আসছে, বাংলাদেশে আসতে সেটা খুব বেশি সময় লাগে না, এবং আমাদের ইয়াং জেনারেশন সেটা খুব দ্রুত অ্যাডাপ্ট করে নিচ্ছে। সো আগামী 10 বছরে আমি মনে করি যে আমাদের লাইফস্টাইলে সেটা হতে পারে আমাদের প্রতিদিনকার প্রাত্যহিক যতগুলো কাজ আছে, আমাদের এন্টারটেইনমেন্ট বলি, আমরা আমাদের এডুকেশন বলি, আমরা আমাদের প্রফেশনাল যে অ্যাসপেক্টগুলো আছে, এই প্রতিটা অ্যাসপেক্টেই ডিজিটাল টেকনোলজি ইন্টারভেন হবে। খুব ডিপ লেভেলে হয়তো এগুলো ইন্টিগ্রেটেড হবে। এআই এর ব্যবহার হয়তো খুব ডিপ লেভেলে আমাদেরকে অ্যাডাপ্ট করতে হবে। সো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাজ ওয়েল অ্যাজ যে কনভেনশনাল ডিজিটাল টেকনোলজিগুলোর যে ইভলভ হচ্ছে, এই জায়গাটায় আমি মনে করি আমাদের 10 বছরে ইয়াং জেনারেশন নিজেদেরকে ওই একটা জায়গায় স্ট্যাবলিশ করবে এবং ওগুলোকে হয়তো অ্যাকসেপ্ট করবে। 10 নম্বর প্রশ্ন একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন, এটা আমরা সবাইকে দিই, আপনার জন্য তারা দিয়েছে। প্রশ্নটা হচ্ছে যে তারা বলছে যে ধরুন হঠাৎ করে আপনার কোনো একটা সিস্টেমে একটা বড় ধরনের সিকিউরিটি থ্রেট তৈরি হলো বা কোনো একটা অ্যাটাক হলো, আপনি সবার আগে কোন কাজটি করবেন? তারাও তাদের এক্সপিরিয়েন্স, আপনার এক্সপিরিয়েন্সটা জানতে চায় বা মানে কৌশলটা জানতে চায়। খুব জরুরি হচ্ছে প্রথমে এটা জানা যে এই অ্যাটাকটার তাকে লোকালাইজ করা, এটার ইন্টেন্সিটি কতখানি হচ্ছে, এটার ইম্প্যাক্ট কতখানি, তার উপর বেস করে আমাদের ডিসিশনগুলো আসে। সো প্রথম হচ্ছে অলমোস্ট লাইক রাডারে ডিটেক্ট করা যে একটা প্রবলেম হচ্ছে, দেন ওইখানে একটা স্টেপ বাই স্টেপ এটাকে ম্যাগনিফাই করে দেখা যে এক্স্যাক্ট প্রবলেমের এটার ইম্প্যাক্ট কতখানি হচ্ছে। হতে পারে খুব সিভিয়ার লেভেল ইম্প্যাক্ট হচ্ছে, অথবা হতে পারে খুব মাইনর লেভেল ইম্প্যাক্ট হচ্ছে। সিভিয়ার হলে একটা রুটিন ওয়ার্ক আছে আমাদের, আর যদি মেজর বা মাইনর হয় ওই প্রতিটার জন্য করেসপন্ডিং একটা রুটিন ওয়ার্ক আছে। ওইভাবে তখন হয়তো রিয়াকশন সেট হয়। তো প্রথমে আমি মনে করি ইনিশিয়াল ইনভেস্টিগেশনটা খুব জরুরি, যে আসলে কি হচ্ছে, কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, ইম্প্যাক্ট কতখানি, তার উপর বেস করে পরবর্তী সিদ্ধান্তগুলো তৈরি হয়। ওকে, ফেয়ার এনাফ। আমরা র্যাপিড ফায়ারের অংশগুলো শেষ করলাম, আশা করি যাদের যেহেতু দরকার তারা সেগুলো পেয়ে গেছে। এবার একটু বড় প্রশ্নের দিকে যেতে চাই। যারা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে ক্যারিয়ার ডেভেলপ করতে চাচ্ছে, তাদের ভিতরে কনফিউশন আছে। কনফিউশনটা হচ্ছে যে বাংলাদেশের চাহিদা বাড়ছে, সব কিছুই হচ্ছে, তারা তৈরি করছে, কিন্তু তারা মনে করে যে তাদের এই স্কিলটাই তো যদি তারা বিদেশে গিয়ে কাজে লাগাতে পারে, তাহলে তাদের রেমুনারেশন থেকে শুরু করে ফ্যাসিলিটিস অ্যান্ড এভরিথিং উইল বি হায়ার, এবং তারা সেটা সুযোগটা নিচ্ছে অনেকে। সেক্ষেত্রে আসলে এই ট্যালেন্টগুলোকে আমরা কিভাবে ধরে রাখতে পারি? আমি তার আগের ধাপটা আপনার কাছ থেকে জানতে চাই যে এই ইন্ডাস্ট্রিতে সফটওয়্যার বা টেকনোলজি রিলেটেড ডেভেলপমেন্টে বা ইনোভেশনে যারা কাজ করছে, আপনারা তাদেরকে কিভাবে খুঁজে বের করেন এবং তাদেরকে কিভাবে নার্চার করেন? আমি আপনার দ্বিতীয় প্রশ্ন থেকে শুরু করে প্রথম প্রশ্নে আসছি। প্রথম কথা হচ্ছে আমাদের এই ইয়াং প্রফেশনালদেরকে খুঁজে বের করার জন্য আমাদেরকে ওইখানে ইনোভেটিভ হতে হয়েছে। আমরা আমাদের ক্যাম্পাস ওরিয়েন্টেড অনেকগুলো প্রোগ্রাম আমরা কন্ডাক্ট করি।
যারা অলরেডি এখন পর্যন্ত স্টুডেন্ট আছে এবং যারা হয়তো যারা বেরিয়েছে ফ্রেশ গ্র্যাজুয়েটস, তাদের সাথে কোলাবোরেশনে আমাদের কিছু কাজ হয়। তাদেরকে ইনভাইট করা, তাদেরকে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে বিকাশ সম্পর্কে জানতে দেওয়া, তাদেরকে ইন্টার্নশিপের মাধ্যমে বিকাশে কাজের মধ্যে সংযুক্ত করা। কোনো সময় হয়তো আমরা তাদের সাথে বিভিন্ন রকম প্রজেক্ট ওয়ার্কে কোলাবোরেট করি। আমরা চেষ্টা করি ওই একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রিয়াল যেই গ্যাপটা আছে, ট্যালেন্ট গ্যাপটা আছে, সেটাকে যদি আমরা কভার করে নিতে পারি। তার পরবর্তীতে যখন বিকাশের সাথে সে সংযুক্ত হলো, বিকাশের এমপ্লয়মেন্টে সে আসলো, তখন তাকে প্রাথমিক অবস্থা থেকেই তাকে একটা ক্যারিয়ারের পাথ তৈরি করা তার সাথে। আমাদের যেই গ্রোয়িং টেকনোলজি বা ইভলভিং টেকনোলজি, সেই টেকনোলজিগুলোকে তার সঙ্গে ইন্ট্রোডিউস করায় দেওয়া এবং তার কাজের মধ্যে ওয়াই ফ্যাক্টরটাকে আমরা ইনবিল্ড করার চেষ্টা করি, যে সে যে কাজটা করছে সেই কাজের কেন করছে, তার গ্রেটার যেই একটা আমাদের ইনটিউশন আছে বা আমাদের যে একটা আমাদের যেই ইন্টেনশনটা খুব ক্লিয়ার, আমাদের যেই অবজেক্টিভ, যে আমাদের কমন পিপলের জন্য আমাদের যে একটা এফোর্ট দেওয়া, আমরা যদি সেই বিগার ফ্যাক্টরের সাথে তাকে কানেক্ট করতে পারি, সে যখন বুঝে যায় যে তার ইম্প্যাক্টটা কোন জায়গায়, তখন আমি তার মধ্যে অন্য লেভেলের মোটিভেশন দেখতে পাই। তাকে আমরা লেভেল বাই লেভেল বিভিন্ন রকমের ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে নিয়ে যাই। সেটা হতে পারে আমাদের এখানকার বি একাডেমি, যাতে আমাদের কিছু ট্রেনিং আছে ভেরি স্পেসিফিক স্কিল ডেভেলপ করার জন্য ট্রেনিং। তার পাশাপাশি কিন্তু তাকে তার মেন্টরশিপ দেওয়া, তার যে সুপারভাইজার সে অন জব তাকে ট্রেনিং দিচ্ছে, সো তার কাজগুলো যাতে সে আরও ভেরি স্পেসিফিক স্কিল নিয়ে বা এক্সপার্টিস নিয়ে করতে পারে। আমাদের এখানে কোলাবোরেশন অনেকগুলো জায়গা থাকে, কোঅপারেশন অনেকগুলো জায়গা থাকে, বিভিন্ন টিম নিজেদের মধ্যে কোলাবোরেট করে এবং টিমের মধ্যে নলেজের এক্সচেঞ্জটা হয়। আমরা বিভিন্ন সময়ে আমাদের ইন্টারনাল কিছু সেমিনার অ্যারেঞ্জ করি যেখানে নলেজ শেয়ারিং হয়। এর বাইরে যেটা আপনার সঙ্গে আলাপ হলো, যে আমাদের যারা গ্লোবাল পার্টনার আছে তারা গ্লোবাল ট্যালেন্ট, গ্লোবাল রিসোর্সকে নিয়ে আসে এবং সেইখানে এক ধরনের কোলাবোরেশনের মাধ্যমে কিন্তু তাকে আমরা তার নলেজকে আমরা গ্রো করানোর চেষ্টা করি। তার বাইরে আমাদের এইচআরের আসপেক্টে যে ধরনের রেমুনারেশন প্যাকেজ, সেটাকে আমরা কম্পিটিটিভ রাখার চেষ্টা করছি, যাতে আমরা বাংলাদেশের রেসপেক্টে অ্যাটলিস্ট তাকে আমরা একটা ভালো অবস্থানে দেখতে পাই। এখন আমি প্রথম প্রশ্নে আসি, তারপরেও কি আসলে আমরা এই ধরনের ট্যালেন্ট ড্রেন আমরা পুরোপুরি থামাতে পারবো? পুরো থামাতে পারবো না, এবং সেটা প্রবাবলি আমাদের অবজেক্টিভও না। যে কারো যদি অ্যাম্বিশন থাকে বা অ্যাসপিরেশন থাকে যে আমি বাইরে গিয়ে বিদেশে নিজেকে আমি মাইগ্রেট করে চলে যাবো বা ওইখানে আমি স্ট্যাবলিশ করবো, বিদেশি অর্গানাইজেশনের সাথে কাজ করবো, ওটা তার মধ্যে থাকতেই পারে। আমাদের চেষ্টা থাকবে যে আমরা যদি দেশের ভেতরেই তার জন্য যথেষ্ট পরিমাণ ক্যাপাসিটি, সুযোগ তৈরি করতে পারি। বিদেশের একটা ব্যাপার থাকে কি, বিদেশের সাথে বাংলাদেশের বা বিকাশের মতো অর্গানাইজেশনের পার্থক্য হচ্ছে আমরা এখানে কাস্টমারের খুব কাছাকাছি থেকে কাজ করতে পারি। যে ছেলেটা আজকে আমাদের এখানে একটা কোডিং করছে বা একটা সফটওয়্যার নিয়ে কাজ করছে বা একটা সলিউশন নিয়ে কাজ করছে, ও ঘর থেকে বের হলেই তার কাস্টমারের কাছে ওটা রিফ্লেকশনটা দেখতে পায় যে সে কোন প্রবলেমটাকে সলভ করলো। আমরা মাঝে মাঝে মার্কেট ভিজিট অ্যারেঞ্জ করি ইভেন ফর ইঞ্জিনিয়ার্স। তারা যখন গিয়ে দেখে একটা ছোট দোকানে একজন খুব হাম্বল একজন পেশাজীবী মানুষ, সে খুব খুশি হয়ে এই 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 সিস্টেমটাকে বা সলিউশনটাকে অ্যাকসেপ্ট করছে বা তার সলিউশনটা তার একটা প্রবলেমকে সলভ করছে, তার মধ্যে অন্য ধরনের একটা মোটিভেশন তৈরি হয়। আমি মনে করি অনেক বড় বড় অর্গানাইজেশনে এইটা এখানে একটা গ্যাপ থাকে, যে ও সফটওয়্যার নিয়ে কাজ করছে, সলিউশনে কাজ করছে, কিন্তু সলিউশনের কার জন্য সুবিধা নিয়ে আসলো, সে কাস্টমার কতটুকু সুবিধা পেলো, ওইটা রিফ্লেকশন সে খুব সহজে দেখতে পায় না। এইটা আমি মনে করি একটা ইউনিক একটা প্রপোজিশন আমাদের এই ইকোলজিতে, সেটা হয়তো আমাদের এই সফটওয়্যার ডেভেলপারদেরকে মোটিভেটেড রাখতে পারে। ছোট ছোট দুটো প্রশ্ন করব 1 মিনিট করে। পরের প্রশ্নটি হচ্ছে যে আমরা এখন অনেক জায়গায় দেখতে পাই যে বাচ্চাদেরকে বা একদম যারা কিশোর কিশোরী তাদেরকে এখন প্রোগ্রামিংয়ের নেট নলেজটা দেওয়ার জন্য স্কুলের পড়াশোনার বাইরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই তাগিদটা একটু বাড়ানো উচিত কিনা? কারণ এই চর্চা তো আমি দেখেছি উন্নত দেশগুলো তো আগে থেকে শুরু হয়েছে, বা আমরা কিছুটা দেরি করে ফেললাম কিনা? জি, আমি মনে করি এটা শুরু হয়েছে, দেরিতে হলে শুরু হয়েছে, এটা একটা সুখবর। এটাকে আরেকটু আমাদের মনে এমফাসাইজ করা উচিত, কারণ একটা বাচ্চা বয়সে যখন একজন মানুষ লজিক বুঝতে শেখে, তার প্রোগ্রামিংয়ের শুরুটা আসলে ওখান থেকে শুরু হয়। যে সে গ্রামারগুলো পরে হয়তো শিখছে, কিন্তু বেসিক যেই নলেজের ব্যাপারটা, বেসিক লজিকের ব্যাপারটা, একটা কম্পিউটারকে কমান্ড দিয়ে অটোমেটেড ওয়েতে কাজ করায় নেওয়ার যে ব্যাপারটা, সেখানে এফিসিয়েন্সির ব্যাপারটাকে বোঝানো, যে একটা হাতে ম্যানুয়াল কাজের চেয়ে একটা অটোমেটেড মেশিন দিয়ে কাজ করানোর জায়গায় সে যে এফিসিয়েন্সিটা পাচ্ছে, যে স্পিড পাচ্ছে, যে অ্যাকুরেসি পাচ্ছে, এই ওরিয়েন্টেশনটা যত তাড়াতাড়ি করা সম্ভব হবে তত আমি মনে করি এটা তার জন্য এবং সামগ্রিকভাবে বাংলাদেশের জন্য ওইটা অনেক বেশি সুফল বয়ে আনবে। শেষ প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের যে ক্যাশলেস ইকোসিস্টেম, এটাকে আপনি 10 বছর পরে কোথায় দেখেন? ক্যাশলেস ইকোসিস্টেমটা আসলে আমি মনে করি এটা ক্যাশলেস ডিরেক্টলি করাটা হয়তো
কঠিন হবে। আমরা লেস ক্যাশে যাব প্রথম। আমরা যতটা সম্ভব এই ট্রানজ্যাকশনগুলোকে ডিজিটাল প্ল্যাটফর্মে আনার চেষ্টা করব। ক্যাশের ব্যবহার হয়তো কিছুটা কমে আসবে ওভার দ্য টাইম। 10 বছর পরে গিয়ে তখনও আমি বলবো না প্র্যাকটিক্যালি চিন্তা করলে যে ক্যাশ লেস হবে, বাট ক্যাশের ব্যবহারটা হয়তো অনেক আমরা ন্যারো করে আনতে পারবো এবং একটা ডাইভার্সিফাইড অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে ডিজিটালাইজেশনটা অনেক বেশি প্রমোটেড হবে এবং ডিজিটাল ট্রানজ্যাকশনগুলোতে লোকজন অনেক বেশি ইন্সপায়ার্ড হবে। সো 10 বছর পরে আমি মনে করি জনগণের মধ্যে এই ডেটা পেনিট্রেশন, ইন্টারনেট পেনিট্রেশন বাড়বে, ইনোভেটিভ সার্ভিসগুলোর অ্যাডাপশন বাড়বে এবং লোকজন ঘরে বসে 24/7 তার কনভিনিয়েন্স অনুযায়ী একটা সিকিউর প্ল্যাটফর্মের ভিতরে বসে লোকজন ডিজিটাল ট্রানজ্যাকশনের মধ্যে নিজেকে এনগেজ করবে। এটা আমার বিশ্বাস। আমরাও তেমনটি চাই। জনাব আজমল হুদা, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। না, আপনাকে ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য এবং দর্শকদেরকে ধন্যবাদ। আমরা প্রতিদিন সফটওয়্যার ইউজ করছি। আমি তো বোধহয় মনে হয় সারাদিন আমরা একদম সফটওয়্যারে, ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইউটিউব, এভরিথিং আমরা একদম আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছি। তো এই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা প্রতিটা সিস্টেম, প্রতিটা সফটওয়্যারের পেছনের গল্প কি, আসলে যারা তৈরি করেন, আমি যে টাকাগুলো লেনদেন করছি, এই সফটওয়্যারের পেছনের গল্পটা কি, সেখানে এটা কীভাবে তৈরি হয়, এখানে কোনো ধরনের জটিলতা হলে আমরা যখন তাদেরকে জানি তারা সেগুলো কীভাবে সমাধান করে এবং পেছনে কারা কাজ করছেন, সেই পুরো ধারণাটা সামনে নিয়ে এসে আজকে এপিসোডের মূল উদ্দেশ্য ছিল। একটি হচ্ছে যে আমাদের এখানে ডিজিটাল ইনোভেশনের সুযোগ আছে, সামনে হয়তো ক্যাশলেস বা লেস ক্যাশ যাই হোক না কেন, আমাদের যে আসলে এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসকে আরও অনেক বেশি এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ আছে, সেটি গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা যে ডিজিটাল ইনোভেশনগুলো ব্যবহার করছি, ইন্টারনেটটা ব্যবহার করছি, হাতের স্মার্টফোনটা নিয়ে সারাক্ষণ স্ক্রল করছি, এটিকে আসলে যে একটু প্রোডাক্টিভ ভিউতে কাজে লাগানো যায়, তাহলে আসলে যে ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই ডিজিটাল ইনোভেশনগুলো আরও অনেক বেশি সুবিধা নিয়ে আসতে পারে, সেটি বোধহয় একটু সবার ভেবে দেখার সুযোগ হয়েছে। নাহলে অযথা ডিজিটাল ডিভাইস বা গ্যাজেট হাতে নিয়ে সময় অপচয় করার কোনো মানে নেই। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে এই সেক্টরটাকে এগিয়ে নিতে হলে আর একটু পলিসি সাপোর্ট লাগবে, কিছু ধরনের নতুন ধরনের ইনোভেটিভ সিদ্ধান্ত লাগবে নীতি নির্ধারকের তরফ থেকে। সেটি যদি আসা যায় তাহলে আমার মনে হয় এই সেক্টর বাংলাদেশের ইকোনমিতে আরও অনেক বেশি কন্ট্রিবিউট করবে। দর্শক, এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।